প্রাপ্তি আর তুর্য রুমে গেল। তুর্য প্রাপ্তিকে নিয়ে বেডে বসালো। তারপর প্রাপ্তির 2 হাত চেপে ধরে তুর্য প্রাপ্তির সামনে ওর দিকে তাকিয়ে বসলো। বলল, প্রাপ্তি, আমি তোকে কোনোভাবে জোর করতে চাই না। তুই রাজি না থাকলে এখনই বলতে পারিস। প্লিজ, চাপে পড়ে বিয়েতে রাজি হয়ে আমাকে করুণা করিস না। কালকে রাতে আমার উত্তরটা ঠিকভাবে না দেওয়ার কারণে আমার মনটা খুব ছটফট করছিল। বারবার মনে হচ্ছিল তুই বিয়েতে রাজি না, তুই চাপে পড়ে সব করছিস। এই কথাগুলো বলার জন্যই তোকে এখানে নিয়ে এসেছি। যদি তুই মন থেকে রাজি না থাকিস তাহলে আয়, আমি যাচ্ছি। আর না হলে বাইরে আসার দরকার নেই। আর কথাগুলো বলেই তুর্য উঠে চলে যাচ্ছিল। প্রাপ্তি উঠে দাঁড়িয়ে ওর হাত ধরে বলে, আমি রাজি তুর্য। তারপর তুর্য প্রাপ্তির কাছে আসলো, ওকে পেছনে ঘুরিয়ে ওর মাথার ঘোমটা খুলে দিল। তারপর ওর পকেট থেকে কাঠবেলি ফুলের একটা মালা বের করে প্রাপ্তির খোঁপায় গুঁজে দিল। তারপর প্রাপ্তিকে নিচের দিকে ঘুরিয়ে আবার ওর ঘোমটা তুলে দিল। তারপর দুজনে একসাথে রুম থেকে বের হলো। তুর্য আর প্রাপ্তির বিয়েটা সম্পন্ন হলো। প্রাপ্তির দাদি আর বাবা মায়ের অনুরোধে তারা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় তুর্যের বোন তুষি বধূবরণের জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। অনেক যত্ন সহকারে প্রাপ্তিকে তার শাশুড়ি মা বরণ করে নিলেন। তারপর তাকে তার রুমে পাঠিয়ে দিলেন তুষিকে দিয়ে। বেশ কিছুক্ষণ পরে তুর্য রুমে গিয়ে দেখে প্রাপ্তি তার বিয়ের সাজ পোশাক নিয়ে ঘুমিয়ে পড়েছে। প্রায় রাত 8টা বাজে। তুর্য কিছুক্ষণ প্রাপ্তির পাশে বসে ওর দিকে তাকিয়েছিল। ইস, কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে। মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে, কিভাবে এত অত্যাচার করতে পারে মানুষের প্রতি, তাও আবার নিজের বিবাহিত স্ত্রীর প্রতি। হঠাৎ করে প্রাপ্তির ঘুম ভেঙে গেল। দেখে তুর্য ওর পাশে বসে ওর দিকে তাকিয়ে আছে। থতমত খেয়ে উঠে বসে। কি হলো, উঠে গেলি যে? আমাকে ডাকিসনি কেন? ঘুমাচ্ছিলি তাই? এভাবে চোখ লেগে গেল, একটু ডাক দিবি না? আচ্ছা, এবার চেঞ্জ করে নে তুই। তুই বাইরে যা। কেন? আমি চেঞ্জ করবো তাই? আমি তো এখন তোর স্বামী, আমি থাকলে সমস্যা কি? তুই যাবি? আচ্ছা বাবা, গেলাম। তারপর প্রাপ্তি চেঞ্জ করে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরে নিল, কালো রঙের ব্লাউজ, চুলগুলো আঁচড়ে খোপা করে নিল। কিছুক্ষণ পরে তুর্য আসলো। যাক, হয়েছে তাহলে তোর। তুই চেঞ্জ করিস না কেন? সবাই কই পাইলাম, তুই তো পুরো রুম দখল করে নিলি। ও আচ্ছা, যা এবার চেঞ্জ করে নে। দুজনে চেঞ্জ করে ড্রয়িং রুমে গেল। তুষি সবে ইন্টারে উঠলো। প্রাপ্তির সাথে গল্প জমিয়েছে। রাতে সবাই খাবার টেবিলে বসলো। প্রাপ্তি আস্তে আস্তে খাচ্ছিল। তুর্য বলল, কিরে, এত আস্তে খাচ্ছিস যে? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। এখনও ওকে তুই করে বলবি? তুর্যের মা, তো কি হয়েছে মা? এখন থেকে ওকে তুমি করে বলবি, ও এখন তোর স্ত্রী। আচ্ছা বাবা, ঠিক আছে। বাবা, এত সহজে মেনে গেলি ভাইয়া? দেখতে চাস না? না, তুই তো আবার একটু জেদি, কারো কথা শুনতে চাস না, তাই আর কি। বুঝি বুঝি। চুপচাপ খা তো, বেশি কথা বলছিস। যা বাবা, কি বললাম এত বেশি মুখ বাঁকিয়ে? তুই সে চুপচাপ খা। একদিন বলেছি না, খাওয়ার সময় এত কথা না। খাওয়া শেষ করে সবাই যার যার রুমে চলে গেল। কিছুক্ষণ পরে তুর্যের রুমে কে যেন লক করলো। তুর্য বিছানা গোছাচ্ছিল, প্রাপ্তি সোফায় বসেছিল। তুর্য বিছানা গোছানো রেখে গিয়ে দরজা খুলে দেখে তুষি একটা বাটি হাতে দাঁড়িয়ে আছে। কে রে, এখন এখানে কি? আমার বয়ে গেছে এখানে আসতে? তাহলে এসেছিস কেন? মা স্যুপ পাঠিয়েছে ভাবির জন্য, বলেছে তোকে খাইয়ে দিতে। স্যুপের বাটিটা তুর্যের হাতে দিয়ে তুষি চলে গেল। তারপর তুর্য বাটিটা বেডের পাশে টেবিলে রেখে দিল। বিছানা গোছানো শেষ করে প্রাপ্তিকে বেডে নিয়ে বসালো। তারপর ওর পাশে বসে ওকে স্যুপ খাইয়ে দিল। তারপর তুর্য প্রাপ্তিকে শুয়ে দিল, ওর গায়ে কম্বল মুড়িয়ে দিল। তারপর তুর্য সোফায় শুয়ে পড়ল। প্রাপ্তি বলল, ওখানে ঘুমাচ্ছিস কেন? এমনি, তুই ঘুমা, তোর অসুবিধা হবে না হলে। চিন্তা করিস না, আমি এখানে আছি, আমার কোনো অসুবিধা হবে না, তুই চাইলে বেডে শুতে পারিস। তারপর তুর্য বেডে গিয়ে এক পাশ হয়ে শুয়ে পড়ল। তুর্য, এই তুর্য। ঘুমবর্তির চোখ নিয়ে তুর্য বলল, কে রে, এত রাতে ডাকছিস কেন? ঘুমাস নি এখনো? না, আসলে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। অনেকক্ষণ যাবার চেষ্টা করলাম, ঘুম আসছে না। রাত 2টা বাজে, ঘড়ির দিকে তাকিয়ে। হ্যাঁ জানি তো। তারপর দুজনে উঠে বসলো। ছাদে যাবি এখন? তুই তো বললি তোর ভালো লাগছে না, ঘুম আসছে না, চল ছাদে গিয়ে একটু ঘুরে আসি। না, বাইরে যাব না, তার চেয়ে বরং বারান্দায় চল, তোদের বারান্দাগুলো খুব সুন্দর খোলামেলা। আচ্ছা চল। তারপর তুর্য প্রাপ্তিকে বেড থেকে নামাতে সাহায্য করলো। তারপর দুজনে গিয়ে বারান্দায় বসলো।
তুজের বারান্দায় একটা দোলনা আছে, এক পাশে অপরাজিতা ফুলের টব, আরেক পাশে বেলি ফুলের টব আছে। উপরে কয়টা পাতাবাহারের লতা ছড়িয়ে আছে। দুজনে বেশ কিছুক্ষণ গল্প করলো বসে। সকালে উঠে প্রাপ্তি ভার্সিটির জন্য রেডি হচ্ছিল, তখনই ওর শাশুড়ি ডাকতে আসলো নাস্তা করার জন্য। কী রে মা, কোথাও যাচ্ছিস? ওই আর কি, আজকে ক্লাস ছিল ভার্সিটিতে। আজকে না গেলে হবে না? হ্যাঁ মা, হবে। কারো কাছ থেকে নিয়ে নেব সাজেশন। আচ্ছা তাহলে আজকে যাস না ভার্সিটিতে, কয়টা দিন পরে যা। আর তোর অবস্থাও তো বেশি ভালো না। হ্যাঁ মা, 8 মাস হলেই ছুটি নিয়ে নেব ভার্সিটি থেকে 3 মাসের জন্য, তাহলেই তো হবে তাই না? তোর এখন কয় মাস চলে? এই তো এখন 6 মাস 25 দিন চলে। আচ্ছা ঠিক আছে তাহলে। জি মা। আচ্ছা নাস্তা করতে আয়, 9টা তো বেজে গেছে। জি মা, আসছি। তুর্য কোথায়? ও শাওয়ারে গেছে। আচ্ছা একসাথে আয় তোরা, আমি আর তুষো অপেক্ষা করছি। আচ্ছা মা আপনি যান, আমরা আসছি। এরপর তুর্য শাওয়ার শেষ করে তারা দুজন একসাথে নাস্তা করতে গেল। তুর্যের মা প্রাপ্তির খুব খেয়াল রাখছে, ওর জন্য সময়মতো স্যুপ, পুষ্টিকর খাবারের প্রতি যথেষ্ট যত্নবান তিনি। পাশাপাশি তুষিকে দিয়েও সব খেয়াল রাখছিলেন। প্রতিটি মুহূর্ত তিনি প্রাপ্তির প্রতি সচেতন ছিলেন, খুব বেশি যত্নবান ছিলেন। নিজের হলেও কেউ এতটা কেয়ার করে না যতটা কেয়ার তিনি প্রাপ্তির করে যাচ্ছেন। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন রাতে ঘুমানোর সময় প্রাপ্তি তুর চোখে জিজ্ঞেস করে, অনেকদিন ধরে একটা কথা বলবো করে ভাবছিলাম। কি কথা বলো? মা এতটা কেয়ারিং, এতটা ভালো আমি কল্পনাও করতে পারি না। আমার প্রতিটা বিষয় তিনি অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন। আমার কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কী হচ্ছে, আমার একটু অশান্তি লাগলেও তিনি বুঝে যান। ডাক্তার বলে কথা। কি? হ্যাঁ, মা তো গাইনি বিশেষজ্ঞ। তুই কখনো বলেছ আমাকে এগুলো? আর মাকে তো খুব একটা বাইরেও যেতে দেখি না। হ্যাঁ, যায় না তেমন, বিশেষ প্রয়োজন যায়। কারণ আমি চাই না মা এই বয়সেও বাইরে গিয়ে কাজ করুক, যদিও তিনি শখ করেই করেন। এমন কেন তুমি? কেমন? মা একজন ভালো বিশেষজ্ঞ, আর তুমি ওনাকে ঘরে বসিয়ে রেখেছো কেন? জানো এমন ভালো গাইনি ডাক্তারের অভাবে মেয়েরা কত সমস্যায় ভুগতে হয়? আমার ওসব জেনে কাজ নেই এত। তুর্য, কি বলছো এসব? মেয়েদের কত রকমের সমস্যা থাকে তুমি জানো? আর মায়ের সে মেধা আছে, তুমি কেন এইভাবে ওনার মেধাটা নষ্ট করে দিচ্ছ? কেন মেয়েদেরকে বঞ্চিত করছো ভালো চিকিৎসা থেকে? আচ্ছা তুমিই বলো, এই বয়সে মা রোজ মেডিকেলে যাবে, রোগী দেখবে, মায়ের শরীরে আছে কি? ঠিক আছে, মায়ের যেতে হবে না, যাদের সমস্যা তারা বাসায় আসবে, মায়ের থেকে ভালো পরামর্শ নেবে, সে ব্যবস্থা করো। প্রাপ্তি প্লিজ, এসব ভালো লাগছে না। এটা আমার বাসা, কোনো হাসপাতাল না। আস্তে কথা বলো তুজো, আমি খারাপ কোনো কিছু বলছি না তোমাকে। তুমি যাই বলো, আমি মায়ের সাথে কথা বলবে ব্যাপারে। তোমার যেটাই তোমার কাছে বড়, যত সব। বলে অন্যদিকে মুখ ঘুরে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে আবার একটু প্রাপ্তির দিকে মুখ ঘুরিয়ে বলল, সকালে তৈরি হয়ে থেকো, ডাক্তারের কাছে নিয়ে যাব চেক আপ করাতে। প্রাপ্তি কোনো জবাব দেয়নি। পরদিন সকালে তুর্য ঘুম থেকে উঠে থাকে প্রাপ্তি পাশে নেই। তারপর ও উঠে ফ্রেশ হয়ে নিল, নিচে গেল নাস্তা করে প্রাপ্তিকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। কিন্তু প্রাপ্তি কোথায়? তুর্যের মা ওকে নাস্তা বেড়ে দিল। ও মাকে প্রাপ্তির কথা জিজ্ঞেস করবে, তখনই ওর মা বলে, প্রাপ্তির আইডিয়াটা কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে। কিসের আইডিয়া? কাল রাতে আপনার সাথে যা নিয়ে কথা হয়েছে। এভাবে বলছো কেন মা? আর তোমার কাছে ভালো লাগবেই তো, এখন তো ছেলে পর বউ আপন হয়ে গেছে। আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। ও কিন্তু বুদ্ধিটা খারাপ দেয়নি, তুই বেশি বাড়াবাড়ি করছিস। আমি তো পুরো হাসপাতাল খুলে বসবো না, বিশেষ সমস্যাগুলো দেখব। আমার মেডিকেলের সিরিয়াল অনুযায়ী ডাক্তাররা যাদের সমস্যা সমাধান করতে পারবে না, শুধু সেই রোগীগুলোকেই দেখব, আর কিছু না। জানি না, যা ভালো লাগে করো, যাও এখন। তোমার আদরের বউকে বলো আসতে, আমার অফিস আছে। তারপর তারা দুজন ডাক্তারের কাছে গেল। চেক আপ শেষে ডাক্তার বলল, প্রায় 8 মাস হতে চললো, এখন থেকে আপনি একটু বেশি রেস্ট নেবেন আর চলাফেরা সাবধানে করবেন। তারপর তুজ প্রাপ্তিকে বাসায় ড্রপ করে দিল। ওর মা এসে নিয়ে গেল ভেতরে। ইদানিং তুজ প্রাপ্তির প্রতি আরও বেশি কেয়ারিং হয়ে উঠেছে। যতক্ষণ বাসায় থাকে তার সম্পূর্ণ সময় প্রাপ্তিকে দেয়। 1 সেকেন্ডের জন্য ও কেউ প্রাপ্তিকে হাতছাড়া করে না। রাতে প্রাপ্তি ঘুমেলেও তুর্য ওর পাশে বসে থাকে, কিন্তু নিজে ঘুমায় না। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেললেও তুর্য অস্থির হয়ে পড়ে। সামান্য শব্দ প্রাপ্তির মুখ দিয়ে বের হলেও দৌড়ে গিয়ে মাকে ডেকে আনে, নিজে অস্থির হয়ে যায়। প্রেগনেন্সির শেষ 2টা মাস প্রাপ্তির খুব ভয়ানকভাবে যাচ্ছে। এতটাই দুর্বল হয়ে পড়েছে যে পানিও খেতে ওর খুব কষ্ট হয়। কিন্তু তুর্য আর ওর মায়ের যত্নে প্রাপ্তির যত্নগুলো কিছু পরিমাণ হলেও কম অনুভূত হয়। প্রাপ্তির রুম থেকে খুব একটা বের হতে পারে না এখন। ও
ও শাশুড়ি মায়ের কড়া নিষেধ। এদিকে প্রাপ্তির শাশুড়ির চিকিৎসা ভালোই যাচ্ছে ইদানিং। প্রতিদিন প্রায় 10-12 জন আসে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। প্রাপ্তির আর ভালো লাগে না সারাদিন একটা রুমে শুয়ে বসে থাকতে, বন্দি পাখির মতো লাগে নিজেকে। তাই একদিন বিকেলে খুব কষ্ট করে নিজের রুম থেকে বের হলো বাইরে। ড্রয়িং রুমে এসে দেখে শাশুড়ি মা বেশ কয়েকজন রোগী দেখছেন। তার মধ্যে একজন দম্পতি ছিল, তারা সোফায় বসেছিল। শুনে মনে হচ্ছিল লোকটার স্ত্রীর কোনো সমস্যা হয়েছে, সেটা নিয়ে এসেছেন। প্রাপ্তির শাশুড়ি মা তাকে দেখে জোর গলায় বলে উঠল, প্রাপ্তি, তুই রুম থেকে বেরিয়েছিস কেন? নিষেধ করেছিলাম না তোকে রুম থেকে বের হতে? তুষি, এই তুষি, দেখিস না তোর ভাবির কী লাগবে? ও রুম থেকে বেরোলো কেন? তারপর প্রাপ্তির শাশুড়ি উঠে ওকে এগিয়ে নিয়ে আসলো, এনে সোফায় বসালো নিজের পাশে। বসে প্রাপ্তি সেই দম্পতির দিকে চোখ পড়ল। খুব বেশি অবাক হয়ে গেল তারা একে অপরকে দেখে। দম্পতিটা আর কেউ না, সায়ান আর রিয়া ছিল। সায়ান আর রিয়াকে দেখে প্রাপ্তি অনেকটা অবাক হলো। সায়ানও প্রাপ্তিকে দেখে অবাক হলো খুব। বলল, তুই এখানে? কি অবস্থা এখন তোমার? ও আমার ছেলের বউ। আপনি কি করে জানেন ওকে? তুলসের মা, আসলে আমি সায়ান চৌধুরী, মানে আমতামতা করে, বাকিটা না হয় আমি বলি। তারপর প্রাপ্তি উঠে দাঁড়ায়, যদিও ওর শাশুড়ি বাধা দেয়। ইনি হচ্ছেন সায়ান চৌধুরী, যার সাথে পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছিল। জানেন মা, আমি ওনার বউ না, আমি ওনার ধর্ষিতা বউ ছিলাম। রক্ষিত ছিলাম ওর ঘরে, যে কিনা নিয়মিত আমার উপর ইচ্ছের বিরুদ্ধে আমার উপর ধর্ষণ চালাতো। শুধুমাত্র তার বিছানার সঙ্গী ছিলাম আমি। আমাকে দিয়ে হয়তো তার তৃপ্তি মিটত না, তাই অন্য মেয়েদেরকে বাসায় এনে তার যৌন তৃপ্তি মেটাতো। এই যে পাশের মেয়েটাকে দেখছেন মা, এটা সেই মেয়ে যার সাথে আমার স্বামী সায়ান চৌধুরী আমার সামনে রাত কাটিয়েছিল। আসলে স্বামী না, এখন তো সে আমার প্রাক্তন স্বামী। শান বলে উঠল, প্রাপ্তি প্লিজ চুপ করো, এখানে অনেক মানুষ আছে। ও, সম্মানে লাগছে বুঝি? আপনার সম্মান আছে? এর মধ্যে প্রাপ্তির শাশুড়ি ওদেরকে থামাতে বলল। তারপর তুষিকে ডাক দিল। তুষি আসার পর বলল, অন্য যে পেশেন্টগুলো আছে ওদেরকে গিয়ে বল আগামীকাল আসার জন্য, আজকে কিছু সমস্যা আছে। তারপর তুষি ওদেরকে বলে আবার ড্রয়িং রুমে আসলো, মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। প্রাপ্তির শাশুড়ি মা বলছেন, মারে, আগে যা হয়েছে বলে যা। তুই তার জীবনে এগিয়ে গেছিস আর তোর অনাগত বাচ্চাও তার বাবা পেয়ে গেছে। আর কি লাগে তোর? এইসব মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করিস না, নিজের জীবনে সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে হতে দিস না। এর মধ্যেই তুর্য প্রাপ্তির বাবা মা আর ভাইকে নিয়ে বাসায় আসে। প্রাপ্তির বাবা মা সায়ানকে দেখে রেখে যায়। প্রাপ্তির বাবা চিৎকার করে বলে ওঠে, তুই এখানে কি করছিস? একবার আমার মেয়ের জীবন নষ্ট করে স্বাদ মেটেনি তোর, এখন আবার এসেছিস কেন ওর ওখানে? তুজোর শরীর রক্ত টকবক করছে, পারছে না এখন এই সায়ানকে মেরে ফেলতে, তবুও নিজেকে নিয়ন্ত্রণে রাখলো। তারপর প্রাপ্তি কিছুটা তিরস্কার স্বরে বলল, সেদিন তো খুব বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, রিয়া আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। আমি বিয়ে করতে বললাম আপনাকে, তখন কি বলেছিলেন মনে আছে? অথচ দেখুন আজ আপনি সেই রিয়াকে বিয়ে করেছেন। শুধু তাই না, আপনার স্ত্রী আজ প্রেগনেন্ট। এত নাটক, এত অভিনয় কীভাবে করতে পারেন? আমার কথাটা তো শুনবে, আমাকে একটু বলার সুযোগ দাও সবাই। তারপর তুর্য প্রাপ্তিকে ধরে সোফায় বসালো, বাকিদেরকেও বসতে বলল। তারপর সায়ানের দিকে তাকিয়ে বলল, ওকে বলুন কি বলবেন। প্রাপ্তিকে আমি ডিভোর্স দিতাম না কখনোই। আমি যখন আমার ভুল বুঝতে পারি তখন আমি বারবার প্রাপ্তির কাছে ফিরে এসেছি ওকে ফিরিয়ে নেওয়ার জন্য। রিয়া আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তার কিছুদিন পরে জানতে পারলাম রিয়া প্রেগনেন্ট। আমি বিশ্বাস করিনি প্রথমে, কারণ রিয়ার সাথে বাসায় যেদিন আমার যৌন মিলন হয়েছিল সেদিন আমার যথেষ্ট প্রোটেকশন ছিল, তাই আমি কোনোভাবে ওর কথা বিশ্বাস করিনি। তারপর রিয়াকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে ডিএনএ টেস্ট করাই, টেস্ট পজিটিভ ছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে সম্ভব। তারপর রিয়া আমাকে বলে যে ওর সাথে একদিন পার্টিতে গিয়েছিলাম, সেখানে অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে হুঁশ ছিল না। তারপর কী হয়েছিল আমার কিচ্ছু মনে নেই। রিয়া আমাকে একটা ভিডিও ক্লিপ দেখায়, সেটা দেখে নিশ্চিত হয়ে যায় রিয়ার গর্ভে আমার সন্তান। এই অবস্থায় ওর ফ্যামিলি ওকে অনেক বেশি প্রেশার দিচ্ছিল, তাই আমি ওকে বিয়ে করে ফেলি, আর না চাইতেও প্রাপ্তিকে ডিভোর্স দিয়ে দেই। প্রাপ্তি যেহেতু একজন ভালো জীবনসঙ্গী পেয়েছে, তাই আমি আর ওর লাইফে বাধা হতে দাঁড়াতে চাইনি। কিন্তু বিশ্বাস করো, আজও আমার রাতে ঘুম হয় না তোমার সাথে যা করেছে তা মনে হলে। ব্যাস, অনেক বলেছেন। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন, আপনারা এখন আসতে পারেন। সবার সামনে এইভাবে বলার পর সায়ান আর রিয়া কিছু না বলেই বেরিয়ে গেল। তারপর রিয়া প্রাপ্তির কাছে এসে বলল, পারলে আমাদের ক্ষমা করে দিও, এতটুকুই বলবো, আর আমাদের উপর কোনো দাবি রেখো না প্লিজ। বলে রিয়াও চলে গেল।
তারপর তুজো প্রাপ্তিকে রুমে নিয়ে শুয়ে দিল। বলল, তোমাকে না কতবার বারণ করেছি বের হবে না রুম থেকে, কিছু লাগলে তুষিকে বলতে। আমার আর ভালো লাগে না এইভাবে রুমে বন্দি হয়ে থাকতে, তাই একটু রুমের বাইরে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে কালকে সকালে লং ড্রাইভে যাব। কি মজা নিচ্ছ? মুখ বাঁকিয়ে। কিছুক্ষণ পরে তুষি আর প্রাপ্তির ভাই আসলো রুমে। তুষির হাতে স্যুপ নুডলস ছিল, এনে বলল, ভাইয়া মা বলেছে ভাবিকে এটা খাইয়ে দিতে, আর তোকেও খেয়ে নিতে বলেছে। আচ্ছা খেয়ে নেব, তুই যা। এমন করিস কেন ভাইয়া? সারাদিন তো আমি ভাবির কাছে। হ্যাঁ, যখন আমি থাকবো তখন থাকতে হবে না তোর। উফ, তুইও না, খুব খারাপ। যা, আমি আর ভাবির খেয়াল রাখবো না। দেখি তুই কতক্ষণ থাকতে পারিস ভাবির কাছে। মুখ বাঁকিয়ে কথাটা বলে তুষি চলে যাচ্ছিল, তখনই প্রাপ্তি ডাক দিল, তুষি, প্রাপ্তকে নিয়ে এখানে এসে বসো। তারপর ওরা এসে দুজনে প্রাপ্তির পাশে বসলো। প্রাপ্তি ওর ভাইকে কাছে নিয়ে বসালো। বলল, কিরে, তুই তো আমায় ভুলে গেছিস, একটু ফোনও দিস না আমাকে। কই থাকিস সারাদিন? তুমি তো আম্মুর সাথে কথা বলে ফোন রেখে দাও, আমি কখন বলবো আর কথা? পাকনামি কথা এখনও বলিস। তোর পড়ালেখার কী অবস্থা? এই তো ভালোই চলছে। ঠিক মতো পড়াশোনা করিস কিন্তু। আচ্ছা আপু। ম্যাডাম, আপনার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবেন না? দাও, খাইয়ে দাও। তারপর তুষি আর প্রান্ত চলে গেল বাইরে, আর তুজো প্রাপ্তিকে খাইয়ে দিল, সাথে নিজেও খাচ্ছিল একই চামচ দিয়ে একই বাটিতে। প্রাপ্তি বলল, তুমি আমাকে তোমার এটো খাওয়াচ্ছ কেন? এটো কই খাওয়াইলাম? এই যে একই বাটি থেকে তুমিও খাচ্ছ, আমাকেও খাওয়াচ্ছ। আহা, কি যে বলো না, স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া ভালো। হ্যাঁ, এক প্লেটে খাওয়া ভালো, আমি খাবো না, তুমি খাও। পাগলি বউ আমার, স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নত, আর এইভাবে খেলে স্বামী স্ত্রীর ভালোবাসা গভীর হয়। বাবা, সাহেব দিকে হাদিসও জানে খুব। না, হাদিস তেমন জানি না, তবে এই কথাটা মায়ের থেকে শুনেছিলাম একবার। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে খাইয়ে দাও জলদি। বাবুর ক্ষুধা পেয়েছে খুব, সাথে বাবুর আম্মুরও। দাও দাও, খাইয়ে দাও। হাঁ করো, দিচ্ছি। আমার বাবুর আম্মুটা। ওরা খাওয়া শেষ করে নিল। তারপর কিছুক্ষণ পরে প্রাপ্তির বাবা মা রুমে আসলো। দেখো না মা, আমাকে এই বেড থেকে নামতেই দেয় না। ভালো লাগে না সারাদিন এখানে বন্দি হয়ে পড়ে থাকতে। তোর আর তোর বাচ্চার জন্যই তো করে। সারাদিনে খালি মা সকালে আর বিকেলে এসে একটু হাঁটতে দেয়, তাও নিজে ধরে রাখে। আমি কি হাঁটতে পারি না নাকি? থাক, ন্যাকামো করিস না, তোর ভালোর জন্যই করে সব কিছু। অঘটন করতে সময় লাগে না। তুই অনেক কষ্ট করেছিস তোর জীবনে, ভাগ্যক্রমে এমন এক জায়গায় এসে পৌঁছেছিস এখন। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। প্রাপ্তির বাবা ওর মাথায় হাত রেখে, আচ্ছা মা, আমরা এখন আসি, খেয়াল রাখিস নিজের। আজকে থাকো না মা? হ্যাঁ মা, আজকে থাকুন, কালকে না হয় আমি ড্রপ করে দেব। না বাবা, আমরা গাড়ি নিয়ে এসেছি, আর তাছাড়া প্রান্তর এক্সাম আছে কালকে। ও আচ্ছা। তারপর তারা বিদায় নিয়ে চলে গেল। রাতে তুর্য খাবার নিয়ে আসলো প্রাপ্তির রুমে। তারপর প্রাপ্তির পাশে বসে প্লেটে খাবার নিল। তারপর তুর্য নিজেও খেলো এবং প্রাপ্তিকেও খাইয়ে দিল। একদিন মাঝরাতে প্রাপ্তি অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। ঘুম চোখে আড়মোড়া দিয়ে তুর্য লাফিয়ে ওঠে। কী হয়েছে প্রাপ্তি, কোনো সমস্যা? দেখো পেটে হাত দিয়ে। এই বলে প্রাপ্তি তুর্যের হাত ওর পেটের ওপরে নিয়ে রাখলো। বলল, কিছু ফিল করছো? হ্যাঁ। কি বলো তো? বাবু নড়ছে। হ্যাঁ, আজকে একটু বেশি নড়াচড়া করছে। কষ্ট হচ্ছে? একটু, বেশি না। বাবুর নখ গজিয়েছে, এমনভাবে খোঁচা দেয় মাঝে মাঝে, খুব লাগে। চিন্তা করো না লক্ষ্মী সোনা, আর কয়েকটা দিন বাকি আছে ডেলিভারি হতে, আল্লাহ ভরসা। তুর্য কখনো প্রাপ্তিকে নিজ থেকে স্পর্শ করেনি। নর্মালি প্রাপ্তিকে শোয়ার থেকে উঠতে বা বসা থেকে শুরুতে সাহায্য করত, আর খাইয়ে দিত। হাঁটা চলার সময় একটু ধরতো, এই পর্যন্তই। প্রাপ্তির ইচ্ছার বিরুদ্ধে ও কখনোই প্রাপ্তিকে স্পর্শ করবে না। এক বিছানায় ঘুমায়ও খুব কুটিসুটি হয়ে ঘুমায়, প্রাপ্তি যেন কোনো প্রকার কষ্ট না হয়। এভাবে বাকি কয়টা দিন কেটে যায়। 9 মাস 19 দিন চলছে প্রাপ্তির। ইদানিং ওর শরীরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে, তাই ওকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। মেডিকেলে ভর্তি 3 দিন পর, অর্থাৎ 9 মাস 22 দিনের দিন, প্রাপ্তি একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। অসাধারণ মায়া মাখা ছেলেটার চোখে মুখে। 2 দিন পরে প্রাপ্তিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। প্রাপ্তি এখন অনেকটাই সুস্থ। অনেক বড় অনুষ্ঠান করে প্রাপ্তি আর তুর্যর ছেলের নাম রাখা হলো তাসফিন রহমান প্রিয়।
ডাকনাম প্রিয়। তাসফিন নামটা ওর দাদির পছন্দ, আর প্রিয় তুর্য আর প্রাপ্তির পছন্দ অনুযায়ী রেখেছে। প্রাপ্তি এখন সম্পূর্ণ সুস্থ, নিয়মিত ভার্সিটিতে যায়, ক্লাস করে, এক্সাম দেয়। আবার বাসায় ওর শাশুড়িকে কাজে সাহায্য করে। ওর শাশুড়ি ওকে কোনো কাজে হাত দিতে দেয় না। আর তুর্য নিয়মিত অফিস করে সময় হলে বাসায় ফিরে আসে। তুর্য এখনও আগের মতোই নিজের হাতে প্রাপ্তিকে খাইয়ে দেয়, আবার একই খাবার নিজেও খায়। এখন পর্যন্ত তুর্য প্রাপ্তিকে স্বামীর অধিকার খাটিয়ে স্পর্শ করে না। তুর্য রোজ প্রাপ্তিকে ভার্সিটিতে ড্রপ করে দেয়, আবার ভার্সিটি থেকে বাসায় ড্রপ করে দেয়। প্রাপ্তির কোনো কিছুর কমতি রাখেনি তুর্য। ও যেন ওর অতীতকে কোনোভাবে মনে করে কষ্ট না পায়, সে চেষ্টা সর্বক্ষণ করতে থাকে। প্রাপ্তি মাঝে মাঝে ভয় পায়, মনে মনে ভাবে, এতদিন তো আমি প্রেগনেন্ট ছিলাম, তাই তুর্য কখনো আমাকে কাছে পাওয়ার চেষ্টা করেনি, কখনো আমার আশেপাশে ঘাসেনি, দূরে থেকেই আমার সেবা করে গেছে। কিন্তু এখন আমি সম্পূর্ণ সুস্থ। ও যদি শাহানের মতো আমার উপরে স্বামীর অধিকার খাটাতে চায়, জোর করে আমার থেকে নিজের চাহিদা মেটাতে চায়, তাহলে কি করব? এইসব ভয়গুলো অনেকটাই প্রাপ্তিকে তাড়া করে বেড়ায়, কিন্তু প্রাপ্তি যা ভাবে তা সম্পূর্ণ বিপরীত হয়। তুর্য এখনও প্রাপ্তির উপরে অধিকার খাটায় না, স্পর্শ করে না, কারণ ও আগেই সিদ্ধান্ত নিয়েছে প্রাপ্তির ইচ্ছের বিরুদ্ধে ও কখনো ওকে স্পর্শ করবে না স্বামীর অধিকার খাটিয়ে। একদিন সন্ধ্যায় প্রাপ্তি প্রিয়কে ঘুম পাড়াচ্ছিল, তখন হঠাৎ করে তুর্য এসে প্রাপ্তির পাশে বসে ও প্রাপ্তিকে হঠাৎ করে কিছু কথা বলে আশ্বাস দেয়, তুমি বিশ্বাস রাখতে পারো আমার প্রতি, কখনো তোমার স্বামীর অধিকার খাটিয়ে জোর করব না। আমি তোমার শরীরটাকে না, তোমাকে ভালোবাসি। আমি যদি কখনোই তোমাকে কাছে আসতে না দেই, সেটা কি হয় নাকি? স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকতে থাকতে আস্তে আস্তে দূরত্ব এতটা বেড়ে যায় যে তাদের মধ্যে ভালোবাসার অপমৃত্যু ঘটে। সবারই কিছু চাহিদা থাকে, সেগুলো যদি না মেটাও তাহলে তো জোরাজোরি করে মেটাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তুমি বিশ্বাস রাখতে পারো আমি তোমাকে জোর করব না কিছু নিয়ে। যেদিন তুমি নিজে এসে আমার কাছে ধরা দেবে, সেদিন তোমাকে আমি স্পর্শ করব স্বামীর অধিকার নিয়ে। আর সে পর্যন্ত না হয় দূর থেকে ভালোবেসে গেলাম। কথাগুলো বলে তুর্য বারান্দায় চলে যায়। প্রিয় ঘুমাচ্ছিল। প্রাপ্তি কিছুক্ষণ পড়ল বসে বসে, কিন্তু ওর পড়ায় মন বসছে না। তাও কিছুক্ষণ বই নেড়ে চেড়ে উঠে গেল। প্রাপ্তি তখনও বারান্দায় দাঁড়িয়েছিল। প্রাপ্তি তুর্যের পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রাপ্তি বলল, আজকে আকাশটা খুব সুন্দর, তাই না? হুম। আচ্ছা, তুমি কখনো তারা গুনেছ? তারা আবার গোনা যায় নাকি? এত বিশাল একটা আকাশ, এর মধ্যে কত কত তারা। তা ঠিক, কিন্তু আমি আগে তারা গুনতাম, আমার খুব ভালো লাগে। তাই নাকি? তো সর্বোচ্চ কয়টা তারা গুনেছ? ওই আর কি, 120টা। কথাটা শুনে তুর্য খিলখিল করে হেসে উঠল, পেটে হাত দিয়ে মুখ চেপে। এই প্রথম তুর্য এইভাবে হাসছে প্রাপ্তির সামনে। প্রাপ্তি অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তুর্যের দিকে। একটা ছেলের হাসি এতটা রহস্যজনক, এতটা মায়া মাখা কীভাবে হতে পারে? তুর্য হাসি বন্ধ করে প্রাপ্তির মাথার হাতের স্পর্শ দিয়ে বলে, পাগলি বউ আমার। আর তুমি আমার পাগল বর। হ্যাঁ, হয়েছে, এবার খেতে চলো, ক্ষুধা পেয়েছে। একটু পরে মা ডাক দেবে না হয়, তুষি এসে জ্বালাতন করবে। চলো। ওরা খেতে যাবে এমন সময় প্রিয় ঘুম থেকে উঠে কান্না করছিল, তাই প্রাপ্তি বলল, তুমি খেয়ে আসো, আমি পরে খাবো। এ আর নতুন কি, এই ছেলেটা আসার পর থেকে তো প্রতিদিন এমনই হয়। খেতে যাওয়ার সময় ওর ঘুম ভাঙতে হয় সব সময়, আর আমি সবসময় এখানে খাবার এনে ছেলের মাকেও খাইয়ে দিতে হয়, নিজেও খাই। সব তো জানো, তাহলে আবার বলো কেন? যাও, নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। তারপর তুষি খাবার এনে দিয়ে গেল আর বলে গেল, কাল থেকে আমি আর পারবো না তোমাদের খাবার এখানে নিয়ে আসতে। ভাইয়া, তুই গিয়ে আনতে পারিস না খাবার? ভাবি না হয় প্রিয়কে নিয়ে বেঁচে থাকে, আমাকে একটু শান্তি দে ভাই। দেবো, বিয়ে দিয়ে দেবো একেবারে। দেখ ভাইয়া, তোর সাথে কথা বলাটাই বোকামি। বলে তুষি চলে গেল। তারপর তুজো প্লেটে খাবার নিয়ে নিজে খেলো, প্রাপ্তিকে খাইয়ে দিল, আর প্রাপ্তি প্রিয়কে খাওয়াচ্ছিল। ওইভাবে ওদের দিনকাল যেতে লাগলো। কিছুদিন পর তুর্য কী যেন কাজে বাইরে গিয়েছে, একটু সন্ধ্যা নাস্তা করেই একটু পরে চলে আসবে। প্রাপ্তি প্রিয়কে ঘুম পাড়িয়ে প্রাপ্তির ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, খোপা করে নিল চুলে। এমন সময় তুর্য বাইরে থেকে এসে ওর খোপায় বেলি ফুলের মালা গুছিয়ে দিল। প্রাপ্তি অবাক হয়ে বলল, কী ব্যাপার? কী ব্যাপার আবার? রাস্তা দিয়ে আসার পথে একটা পিচ্চি খুব জোরাজোরি করছিল ফুলগুলো নেওয়ার জন্য। জানো তো ওরা কেমন, তাই নিয়ে আসলাম। ভাবলাম বাসায় তো আমার একটা অপসরি আছে, তার জন্য না হয় নিয়ে যাই। হ্যাঁ বুঝেছি, অপসরি না ছাই, জোর করে না দিলে তো আনতেই না। বিয়ের এতদিন হয়ে গেল, কখনো আনোনি, আজ একেবারে প্রেম উতলে বুঝছে। কী যে বলো না তুমি! কি আবার? আমাকে কতটা ভালোবাসো তা আমি খুব ভালো করেই জানি। কি বলতে চাও তুমি?
কি আবার? আমাকে এক ফোঁটা ভালোবাসো না তুমি? আনরোমান্টিক ছেলে একটা। আগে তো দেখতাম খুব রোমান্টিক ছেলে, কতভাবে তো প্রপোজ করতে, আমার পেছনে ঘুরতে, আর এখন বিয়ে করে আনার পর আর কোনো ভালোবাসাই নেই। সেদিনই বলেছিলাম তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তোমাকে স্পর্শ করব না। থাক, আমাকে বোঝাতে হবে না, আমি সব বুঝি। কি বোঝো তুমি? এই যে, তুমি তো আমার প্রথম স্বামী না। আমাকে আগে অন্য কেউ ভোগ করেছে, আমার বাচ্চাটাও। প্রাপ্তি। তুর্য নিজের রাগ সামলাতে না পেরে প্রাপ্তির গালে একটা চড় বসিয়ে দিল। তারপর তুর্য রাগে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়েই তুর্য বাইরে চলে গেল। রাত 10টা বেজে গেল, এখনও তুর্য ফিরে এলো না। প্রাপ্তি কতবার কল দিল কিন্তু ও রিসিভ করছে না। এদিকে প্রিয় খুব জ্বালিয়েছিল। কিছুক্ষণ পরে প্রাপ্তির শাশুড়ি আর তুষি রুমে এলো। প্রাপ্তি প্রিয়র কান্না থামাচ্ছিল ও শাশুড়ি ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ও তা কান্না করছে কেন? তুষির কাছে দাও ওকে। তুষি ওকে নিয়ে একটু হেঁটে আয়। তারপর তুষি প্রিয়কে নিয়ে রুমের বাইরে চলে গেল। তারপর প্রাপ্তির শাশুড়ি ওকে জিজ্ঞেস করলো, কিরে তোর গালে কি হয়েছে? কই মা, কিছু না তো। কি হয়েছে বলতো? আমি জানি কিছু একটা হয়েছে। তোর চোখ মুখ বলছে একটা কথা আর তুই বলছিস আরেক কথা। তেমন কিছু না মা। তুর্য কোথায়? ও কিছু বলেছে? না মা, ও কিছু বলেনি আসলে। ঝগড়া হয়েছে তাই না? প্রাপ্তি মায়ের দিকে তাকিয়ে ড্যাব ড্যাব চোখে। ওভাবে তাকাতে হবে না, মায়ের মন সব বোঝে। তোর চেহারায় বলে দিচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে বল আমাকে। তারপর প্রাপ্তি সব বলল শাশুড়ি মাকে। সব শুনে তিনি বললেন, আমার ছেলে বলে বলছি না, ও তোকে অনেক ভালোবাসে। ও নিজেই আমাকে বলেছিল একদিন ও কখনো চায় না তোমার অতীতকে মনে করিয়ে দিয়ে তোমাকে কষ্ট দিক বা অন্য যে কোনোভাবে তুমি ওর দিক থেকে কষ্ট পাও। আমাদেরকেও সারাক্ষণ এটা ওটা বলে যেন তোমাকে না কষ্ট দিই কোনোভাবে। ওকে ফোন দাও, দেখো কোথায় আছে। হয়তো আশেপাশে আছে, ওকে তো আমি চিনি। ছোটবেলা থেকে রাগ হলে বাসা থেকে বেরিয়ে যেত আর পাশের পার্কে গিয়ে বসে থাকে গাছতলায়। আমি এখন যাব মা? পারবি রাতে যেতে? হ্যাঁ পারবো, কিন্তু প্রিয়? ও তুষির কাছে আছে, আমি খেয়াল রাখবো ততক্ষণ। এখানে তো পাশেই পার্কটা। তারপর প্রাপ্তি বের হবে এমন সময় তুর্য বাসায় আসছে, খুব রাগ। এই যে রুমে চলে গেল। রুমে গিয়ে প্রিয়র সাথে দুষ্টুমি করছে। প্রাপ্তি এসে বলল, খাবে না? কোনো উত্তর নেই। 11টা বেজে গেল তো, খাবে না? না, ক্ষুধা নেই। তুষি সে কখন খাবার দিয়ে গেছে এসে। তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার কাজ আছে। এই বলে তুর্য ল্যাপটপে কাজ করতে বসে গেল সোফায় গিয়ে। আই এম সরি। কিসের জন্য? আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি কোনো কষ্ট পাইনি। তাহলে এমন করছো কেন? নিজেকে নিয়ে এইভাবে বলতে পারলে তুমি? আমি তোমার এত ভালোবাসি আর আজ এটা তুমি কি বললে? ভাবতে অবাক লাগে। আসলে আমার ভালোবাসায় হয়তো কমতি ছিল। তোমার দোষ নেই, খেয়ে শুয়ে পড়ো। খাবো না আমি। তুমি না খেলে বাবুর কষ্ট হবে, খেয়ে নাও। হ্যাঁ, বাবুর চিন্তাই করবে খালি, আমার চিন্তা করবে না। আবার শুরু করেছো? আবার চলে যাব। তারপর প্রাপ্তি আর কিছু বলেনি, চুপ করে উঠে গেল। কিছুক্ষণ পর প্লেটে খাবার বেড়ে নিয়ে এলো। তারপর তুজোর পাশে বসলো সোফায় পা উঠিয়ে। ইস দেখো, বেগুন ভাজাগুলো কত টেস্টি হয়েছে, মা করেছে। মায়ের রান্নার জবাব নেই আসলে। উফ, ডালটা যা হয়েছে না, ইচ্ছে করছে পুরো পাতিল কাত করে খেয়ে ফেলি। আর দেখো পটল ভাজা, ছোটো মাছ ভাজা, উফ, এক একটা যে কি মজা। আমাকে এত লোভ দেখানোর কি আছে? ভালো করে জানো এগুলো আমার ফেভারিট খাবার, তাই এগুলো নিয়ে বসতে হলো আমার সামনে। তুমি কি খাবে নাকি তোমার রাগটাই তো তোমার কাছে বেশি? বলতে বলতে খাবার মুখে নিচ্ছিল প্রাপ্তি। এমন সময় প্রাপ্তির হাত ধরে তুর্য খাবারটা নিজের মুখে নিয়ে নিল। খাও খাও আর খাও, মজা করে লোভ দেখিয়ে পাচিমি। কিছুক্ষণ পরে ঝালে তুর্যের ঠোঁট লাল হয়ে গেছে, চোখে পানি এসে পড়েছে। ইস, এত ঝাল আগে বলবো না? কীভাবে খাচ্ছ তুমি এত ঝাল? আমি ঝাল খেতে পারি তোমার মতো নাকি? নাও পানি খাও। প্রাপ্তির তুর্যর দিকে পানির গ্লাস বাড়িয়ে দিল। তুর্য পানি পান করলো, তাও ঝালে অস্থির হয়ে পড়েছে। তারপর প্রাপ্তি বলল, যা বাবা, এখনও কমেনি ঝাল, তারা ওষুধ দিচ্ছে। এই বলে প্রাপ্তি তুর্যের কাছে গিয়ে ওর গলায় 2 হাত রেখে ঠোঁটের নিচের ঠোঁট চেপে ধরলো। তখনই ভাবে ভাবে বলে তুষি রুমে এসে ঢুকলো। প্রাপ্তি আর তুর্যর এই অবস্থা দেখে তুলসী লজ্জায় একাকার, আর তুর্য আর প্রাপ্তিও ভীষণ লজ্জা পেয়েছে। তুর্য রেগে গিয়ে বলল, এই সময় এখানে কি তোর? সময় বয়স নেই আসার? ভাবির মা ফোন দিল, আমার কি দোষ? ভাবিকে সেই কখন থেকে কল দিচ্ছে, ধরে না, তাই ল্যান্ডলাইনে কল দিল, সেটাই বলতে আসছি। বলে তুষি চলে গেল। ওর নিজেও খুব লজ্জা পেয়েছে। তারপর তুর্য বিড়বিড়িয়ে বলল, যাও, এতদিনে একটু কাছে পেলাম, তাও এই তুষির বাচ্চার কারণে হলো না ভালো করে কাছে পাওয়া। তোমার মায়েরও আর ফোন দেওয়ার টাইম ছিল না। প্রাপ্তি খাবারগুলো গোগাচ্ছিল আর মুচকি মুচকি হাসছিল। তুর্য আবার বলল, আচ্ছা
এখন তো আর কোনো বাধা নেই, তাই না? এখন স্বামীর অধিকার খাটাতে পারবো তো? প্রাপ্তি আর কিছু বলে না। ওর খোলা চুলগুলো কানের পেছনে গুজে একটা মুচকি হাসি দিয়ে খাবারগুলো ঢাকতে চলে গেল। তুর্য ওর উত্তরটা পেয়ে গেছে। 4 বছর পর প্রাপ্তির পড়াশোনা শেষ। ও এখন উকিল হয়েছে। নিজের একটা নতুন পরিচয় হয়েছে ওর। প্রিয়কে একটা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করিয়ে দেয়, আসা যাওয়া করে কিছু শেখানোর জন্য। এর মধ্যেই তুষির বিয়ে হয়ে গেছে। আর শাশুড়ি মা সারাদিনে প্রিয়কে নিয়ে সময় কাটায়। ওকে গল্প শোনায়, কবিতা শোনায়, মাঝে মাঝে পড়ায়। একদিন বিকেলে তুর্য প্রাপ্তির হাতে একটা ব্যাগ দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এক জায়গা যাব আমরা। প্রাপ্তি ব্যাগটা খুলে দেখে একটা নীল রঙের গোল্ডেন পাল শাড়ি, গোল্ডেন ব্লাউজ, ম্যাচিং করা নীল আর গোল্ডেন রঙের রেশমির চুড়ি, নীল স্টোনের কানের ঝুমকো, আর এক পাতা ছোট্ট নীল টিপ, আর একটা নীল রঙের চিরকুট। চিরকুটটা খুলতে দেখে গাঢ় করে কাজল আর খয়েরি রঙের লিপস্টিক লাগাবে, আর শাড়ির আঁচলটা ছেড়ে দেবে, চুলগুলো খোলা রাখবে। তুর্যের কথা মতো প্রাপ্তি রেডি হয়ে আয়নার সামনে নিজেকে এক অপসরী নিয়ে আবিষ্কার করলো। পেছন থেকে তুর্য এসে বলল, কি গো, রেডি হলো তুমি? আর কতক্ষণ লাগবে? তুর্যর দিকে তাকিয়ে দেখে ও একটা অফ হোয়াইট কালারের শার্ট আর নেভি ব্লু কালারের কোট প্যান্ট পরে আছে। ওদের কারো চোখ সরছে না একে অপরজনের থেকে। প্রিয় ডাকে ওদের ঘোর কাটলো। আম্মু, আম্মু, তোমাকে খুব কিউট লাগছে। আর তোমার পাপাকে কেমন লাগছে বাবা? পাপাকে পচা লাগছে, তুমি বেশি কিউট। আমাকে তো পচা লাগবেই। আমার সব সুন্দর প্রিয়কে দিয়ে দিয়েছি আমি, তাই। আচ্ছা আম্মু, আমরা কোথায় যাব আজকে? তোমার পাপা জানে বাবা, আমি তো জানি না। তোমাদের জন্য সারপ্রাইজ আছে আজকে। তারপর তারা একসাথে বের হলো। মাকে যেতে বলেছিল, কিন্তু তিনি যাবেন না। তুর্য গাড়িতে থাকতেই প্রাপ্তির চোখ বেঁধে দিয়েছিল রুমাল দিয়ে। প্রাপ্তি বলল, চোখ বাঁধার কে আছে? গাড়ি থেকে নামলেই তো আমি পড়ে যাব। আহা, এত চিন্তা করো কেন, আমি তো আছি। তারপর তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছালো। কিছুটা পথ প্রাপ্তিকে নিয়ে যাওয়ার পর প্রাপ্তি বলল, আর কত তুর্য, এবার তো চোখ খোল প্লিজ। কিছুক্ষণ পরে তুর্য প্রাপ্তির চোখ খুলে দিল, বলল, মনে পড়ে কিছু? ও মাই গড, আওয়ার 5th ম্যারেজ অ্যানিভার্সারি। ইয়া ম্যাম, তোমার মনে ছিল? এত সুন্দর আয়োজন। চলো এবার কেক কাটি। তারপর দুজনে মিলে কেক কাটলো। তুর্য একটা হোটেলের লেকের পাশে পার্টি অ্যারেঞ্জ করেছিল। সেখানে মোটামুটি ওর সব বন্ধু, অফিসের কলিগরা ছিল। তুর্য সেখানে সবার সামনে হাঁটু গেড়ে আবারও প্রাপ্তিকে প্রপোজ করে। একটা ডায়মন্ড রিং নিয়ে এসে ওর দিকে হাত বাড়িয়ে বলে, আমি তোমার গল্প হতে চাই সারা জীবনের জন্য। তোমাকে ভালোবাসতে চাই ইহকাল ও পরকালে। ক্যানাই? প্রাপ্তির চোখে পানি টলমল করছিল, বলল, ইয়েস ইউ ক্যান। তারপর তুর্য প্রাপ্তিকে রিংটা পরিয়ে দিল। পার্টি শেষে ক্লান্তি নিয়ে সবাই বাসা ফিরল। প্রাপ্তির খুশির সীমা ছিল না। বাসায় ঢুকে ও মায়ের রুমে গেল দেখে আসার জন্য তিনি খাওয়া দাওয়া করেছেন কিনা। প্রাপ্তি ঘুমিয়ে পড়েছিল। তুর্য প্রিয়কে কোলে করে নিয়ে রুমে শুয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে কোট খুলছিল। পেছন থেকে প্রাপ্তির দৌড়ে এসে তুর্যকে শক্ত করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট ফর এভরিথিং, ইউ হ্যাভ মেড মাই লাইফ, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু পাগলিটা। তারপর তুর্য প্রাপ্তিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর ওর বুকে প্রাপ্তির মাথা রেখে বলল, অনেক ভালোবাসি তোমাকে, অনেক বেশি। এই জন্যে দূরে দূরে থাকো? প্রাপ্তি, আবার এসব? আচ্ছা, তোমার কি মনে হয় না প্রিয়র একটা খেলার সাথে দরকার? মুখ লাল হয়ে গেছে লজ্জায়। কি বললে? না কিছু না। এই বলো আবার। ইস, ঢং হচ্ছে, শুনতে পাওনি বুঝি? না, শুনতে পাইনি। আবার বলো। বলেছে প্রিয়র একটা খেলার সাথে দরকার। 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। প্রিয়র মা যদি রেডি থাকে আমার কোনো আপত্তি নেই। আমি তো এখন প্রিপারেড। তাহলে আজকে থেকেই মিশন শুরু করা যাক, কি বলো? তুমিও না, লজ্জা দিচ্ছ কেন? তারপর প্রাপ্তি আর তুর্য আরেকটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিল।